অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। দমনে রুশ বাহিনীর দফায় দফায় বিমান হামলা, হতাহত অনেকে। আসাদ সরকারকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নারী ও শিশুসহ নিহত ৪৭। আরও এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু। লুটপাটের ঘটনায় ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা ইউএনআরডব্লিউ এর। কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের হিড়িক ভারতীয়দের। চলতি বছর আটক ৪৩,০০০-এর বেশি। দুই দেশের সীমান্তে কড়া নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে অবৈধ অভিবাসীরা। ঘূর্ণিঝড় ফেঞ্জলের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৯। তামিলনাড়ুতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ১২ জনের মৃত্যু। এবং শর্ত সাপেক্ষে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব। ২০২৫ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত থাকছে সময়সীমা, নিশ্চিত করল বাংলাদেশ দূতাবাস। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিদ্রোহীদের মোকাবিলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। হোয়াইট হেলমেটস জানায় এদিনও বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ইদলিবের পাশাপাশি আলেপ্পোতেও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম্বা এসটিএস। শহরটি নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোয় সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী। এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়া সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় দামেস্কের পাশে থাকবে তেহরান বলে জানান আব্বাস। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েক বছর সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশ্লেষকদের সংখ্যা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা। আগামীতে আসাদ বাহিনীর হাত থেকে আরও এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধপরিকর বলেও জানা গেছে। গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় অবরুদ্ধ অঞ্চলটিতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুসহ এক সাংবাদিক রয়েছেন। এদিকে লুটপাটের ঘটনায় গাজায় ত্রাণ সহায়তা স্থগিতের ঘোষণা দিয়েছে ইউএনআরডব্লিউএ। এর মধ্যেই উপত্যকাটিতে যুদ্ধাপরাধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। রোববার গাজার নুসেইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিন হামলায় ফিলিস্তিনি এক সাংবাদিকও নিহত হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। কয়েকবার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে লুটপাটের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে করে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। রোববার গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির ৪৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান কুয়েতের আমির। এবারের সম্মেলনে ফিলিস্তিন ইস্যুকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপত্যকাটিতে যুদ্ধবিরতির চেষ্টায় হামাসের একটি প্রতিনিধি দল মিশরের কায়রোতে অবস্থান করছে বলে জানা গেছে। গাজা ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপে নিজের উত্তরসূরি বেছে নিতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে আব্বাস যদি কখনো দায়িত্ব পালন করতে না পারেন তখন ফিলিস্তিনের হাল ধরবেন রাউহি ফাত্তহ। গণমাধ্যমটি আরও জানায়, ফিলিস্তিন কর্তৃপক্ষকে $1 কোটি বিনিময়ে আব্বাসকে উত্তরসূরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি আরব।
ইসরায়েলি বর্বরতায় গাজা মৃত্যু উপত্যকায় পরিণত হলেও এই আগ্রাসনের বিরুদ্ধে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের। এর জেরে তার বিরুদ্ধে বাড়ছে সমালোচনা। এছাড়া 2006 সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচনের আয়োজন করেননি তিনি। এ নিয়ে খোদ ফিলিস্তিনিদের মধ্যেও ছিল চাপা অসন্তোষ। তবে কয়েকদিন আগে আচমকা নিজের উত্তরসূরি হিসেবে রাউহি ফাত্তোর নাম ঘোষণা করেন আব্বাস। জানা গেছে মাহমুদ আব্বাস যদি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে না পারেন তখন রাউহি ফিলিস্তিনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত 90 দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি। রাউহি ফিলিস্তিন জাতীয় পরিষদের স্পিকার। 2004 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। দীর্ঘ 18 বছর পর মাহমুদ আব্বাস কেন হঠাৎ নিজের উত্তরসূরি বেছে নিলেন, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। গেল সেপ্টেম্বরের শেষ দিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএকে প্রায় $6 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেয় রিয়াদ। সেই অর্থে শেষ কিস্তি $1 কোটি দেওয়ার বিনিময়ে আব্বাসকে নিজের উত্তরসূরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি সরকার, এমনটাও জানিয়েছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে ফাতার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আব্বাসের এই সিদ্ধান্তের পেছনে দুটি কারণ আছে। প্রথমত, যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয়গুলো পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে। আব্বাস সেই কমিটি ঘোষণা করলেও এতে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো প্রভাব থাকবে না। আর দ্বিতীয়ত, ট্রাম্প প্রশাসনের ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে পশ্চিম তীর বা এর কিছু অংশ যুক্ত করার পরিকল্পনা আছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে পিএর বিশেষ কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। পুতিনের সঙ্গে হাত মেলালেন নেতানিয়াহু, করছে একই সাথে সিরিয়ায় হামলা। দর্শক, লেবাননের বাসিন্দারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখন পর্যন্ত গাজার দিকে চোখ দিয়ে তাকিয়েও দেখছে না নেতানিয়াহু। গাজার যে সর্বশেষ পরিস্থিতি, এতে করে আরও ভেঙে পড়ছে মুসলিম বিশ্বগুলো। কেননা টানা 2 বছর এই যুদ্ধে কতই না সিরিয়া, কতই না গাজাবাসী নিহত হয়েছে, সেই সাথে আকুতিও করেছে। তবে লেবানন একটু স্বস্তির পেলেও এদিকে আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে নেতানিয়াহু এবং পুতিন। কেননা এরা দুই সমন্বয়ে বিদ্রোহী সিরিয়াকে যেভাবে হামলা করছে তা একেবারে বলাই বাহুল্য। তবে এবার আক্ষেপ ঝাড়বে সিরিয়াও। ইতিমধ্যে তারা প্রস্তুত, যে করেই হোক না কেন তারা ইসরায়েল এবং রুশ বাহিনীদের দমন করেই ছাড়বে। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।